হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব আয়নিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ আয়নিক সাম্যাবস্থা। আজকে যে টপিকটা আলোচনা করব অ্যাসিড বেসের আয়নিক ইকুইলিব্রিয়াম। তো অ্যাসিড বেসে আয়নিক ইকুইলিব্রিয়াম পড়ার আগে আমাদের জানতে হবে যে অ্যাসিড এবং বেস, স্ট্রং অ্যাসিড কি, উইক অ্যাসিড কি, স্ট্রং বেস কি, উইক বেস কি। তাহলে অ্যাসিডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড। তো এখানে অ্যাসিডের ক্যাটাগরি দুটো, অর্থাৎ অ্যাসিডকে আমরা বিয়োজন মাত্রা অনুসারে স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিডে ভাগ করব। তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এটা হচ্ছে উইক অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিড বলতে কি বোঝায়? যে সমস্ত অ্যাসিডগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে তারা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে এখানে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিড বলতে বোঝায় যে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজন করবে না। তাহলে জলীয় দ্রবণে কীভাবে বিয়োজন করবে? আংশিকভাবে। জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজন করবে, বিয়োজন ঘটে। এগুলো হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড সাধারণত অর্গানিক অ্যাসিডগুলো উইক অ্যাসিড হয়। যেমন অর্গানিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। তাহলে জলীয় দ্রবণ বলেছে, জল দাও। জল দেওয়া হলে কী হবে? যে H+ আর O-, এই H+টা ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে H3O+ এবং CH3COO- তৈরি করবে। তাহলে এখানে বিয়োজনটা কিন্তু আংশিক বিয়োজন, অর্থাৎ 100% বিয়োজন হবে না। যেহেতু আংশিক বিয়োজন হবে তাহলে কিছুটা অংশ পড়ে থাকবে, কারণ আংশিক বিয়োজন হচ্ছে। তাহলে আংশিক বিয়োজনে কিছু অংশ পড়ে থাকলে আমরা দেখব যে একটা সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে সাম্যাবস্থা অর্জন করলে আমরা একটা রিভার্সাল সাইন দেব। তাহলে এখানে অবিয়োজিত অংশ রয়েছে আর বিয়োজিত অংশ রয়েছে। এই অবিয়োজিত অ্যাসিডিক অ্যাসিড এবং বিয়োজিত যে রয়েছে H+ আর অ্যাসিটেট, এদের মধ্যে একটা সাম্যাবস্থা থাকবে। সেই জন্য আমরা এই রিভার্সিবল সাইন দিয়ে আমরা এটাকে লিখব। আর স্ট্রংয়ের ক্ষেত্রে কয় সম্পূর্ণ বিয়োজন ঘটে, অর্থাৎ 100% বিয়োজন করবে। যেমন ধরো HCl জলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কি করবে? জলের মধ্যে দেওয়া হলে H+ এবং Cl-, H+, Cl-, H3O+ প্লাস Cl-। তাহলে এখানে সম্পূর্ণভাবে বিয়োজন ঘটেছে কোথাও, অর্থ হচ্ছে আর HCl কোনো অণু পড়ে নেই, সমস্ত অণুগুলো বিয়োজন ঘটে আয়ন তৈরি করেছে। H3O+, এসেছে H+ এবং ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে, আর Cl-। তাহলে এখানে যেহেতু সম্পূর্ণভাবে বিয়োজন ঘটেছে, তাহলে এখানে কোনো মলিকুল নেই, তাহলে আমরা কিন্তু এই একমুখী অ্যারো দেব, ওয়ান ডিরেকশনাল, একদিকে চলে গেছে, এখানে কোনো HCl মলিকুল নেই। তাহলে এই অ্যারোটা দেখে বুঝতে হবে যে এইখানে কিন্তু 100% বিয়োজন ঘটেছে। আর এই রিভার্সাল অ্যারো দেখে বুঝতে হবে যেটা উইক পার্ট রয়েছে, সামান্য অংশ বা আংশিকভাবে বিয়োজন ঘটেছে। তাহলে একই রকমভাবে বেসের ক্ষেত্রে আমরা একই দেখব যে বেস হচ্ছে স্ট্রং বেস আর হচ্ছে উইক বেস। স্ট্রং বেসের ক্ষেত্রে স্ট্রং বেস আর উইক বেস। স্ট্রং বেস হচ্ছে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজন করবে, বিয়োজন করবে।
আর উইক বলতে জলীয় দ্রবণের সম্পূর্ণরূপে বিয়োজন ঘটবে না। জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজন করবে না, ঘটবে কি আংশিকভাবে, আংশিকভাবে বিয়োজন ঘটে। যেমন ধরো উইক বেস, একটা এক্সাম্পল হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা উইক বেস। তো জলে দাও H2O জল, H2O ওয়াটার, তাহলে অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস, যেহেতু উইক তাহলে রিভার্সিবল সাইন দেবো, মানে অভিমুখী অ্যারো। তাহলে এটা ভাঙলে NH4 প্লাস তৈরি করবে, যেটা কিনা অ্যাকোয়াস, তাহলে AQ দিয়ে আমরা প্রকাশ করব। আর কি হবে OH মাইনাস, রাইট? তাহলে যেটা জলের মধ্যে রয়েছে AQ। তাহলে এখানে বিয়োজনটা আংশিকভাবে হওয়ার জন্য কিছুটা পড়ে থাকবে আর কিছুটা ভেঙে যাবে। মানে ধরো যদি 10টা মলিকুল থাকতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 10টা মলিকুল থাকতো, ধরো 3টে মলিকুল ভেঙে গেছে, তা 3টে ভেঙে গিয়ে এপাশে চলে এসেছে, আর বাকি যে 7টা মলিকুল অর্থাৎ 7 মলিকুল এই লেফটে রয়ে গেছে। তাহলে এখানেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর ভেঙে গেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুই পাশেই রয়েছে, সেটা রিভার্সিবল সাইন দিয়ে আমরা প্রকাশ করব। আর স্ট্রংয়ের ক্ষেত্রে কি দেখব, যে এখানে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে বিয়োজন করবে, তাহলে সোডিয়াম প্লাস যেটা অ্যাকোয়াস এবং OH মাইনাস যেটা হচ্ছে অ্যাকোয়াস। যেহেতু সম্পূর্ণরূপে বিয়োজন ঘটবে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কোনো মলিকুল পড়ে থাকবে না, কোনো মলিকুল পড়ে থাকবে না। তাহলে যেহেতু কোনো পড়ে থাকবে না, তাহলে এটা কিন্তু ওয়ান ডিরেকশনাল, অর্থাৎ একদিকে ঘটছে। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম প্লাস OH মাইনাস ওয়ান ডিরেকশনাল, একদিকে ঘটছে। তাহলে এগুলো হচ্ছে স্ট্রং বেস। যখন স্ট্রং বেস হবে তখন আমরা এই একমুখী অ্যারো দিয়ে প্রকাশ করব, আর উইক হলে রিভার্সিবল অ্যারো দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে স্ট্রং বেস এবং উইক বেস। আমরা এখানে যেহেতু আয়নিক ইকুইলিব্রিয়াম পড়তে যাচ্ছি আয়নিক ইকুইলিব্রিয়াম, তাহলে কিন্তু আমরা উইক পার্ট নিয়ে পড়বো, অর্থাৎ উইক অ্যাসিডের আয়নিক ইকুইলিব্রিয়াম। কেন আয়নিক বলা আছে? এই যে আয়ন তৈরি করেছে H3O প্লাস আর CH3 COO মাইনাস, এই আয়নের সঙ্গে ইকুইলিব্রিয়াম রয়েছে, আর উইক বেসে আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে পড়বো। তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে উইক অ্যাসিড এবং উইক বেসের আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নন মাত্রা বা বিয়োজন মাত্রা অথবা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলতে কী বোঝায়? এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব, আলফা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাই বিয়োজন মাত্রা বা আয়নন মাত্রা বলতে আমাদের কী বোঝায়? যে মোট অণুর মধ্যে কতগুলো অণু বিয়োজিত হচ্ছে সেটাকে আমরা প্রকাশ করব, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে মোট অণুর মধ্যে কতগুলো অণু বিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। এই মোট অণুর সংখ্যার মধ্যে বিয়োজিত অণুর সংখ্যা কত? বিয়োজিত অণুর সংখ্যা কত? কেমন? মোট অণুর সংখ্যার মধ্যে বিয়োজিত অণুর সংখ্যা কত, সেইটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 100 ভাগের মধ্যে কতগুলো বিয়োজিত হচ্ছে। ধরো একটা এক্সাম্পল ধরো অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি, জল দিলাম, জলে কি করছে, ওই অ্যাসিডিক অ্যাসিড সাম্যাবস্থা অর্জন করেছে, এরকম সাম্যাবস্থা অর্জন করেছে। ধরো আমি যখন নিয়েছিলাম অ্যাসিডিক অ্যাসিড 10টা মলিকুল নিয়েছিলাম, সাপোজ ধরো 10টা মলিকুল নিয়েছিলাম, ঠিক আছে। এবার বিয়োজন করেছে 3টে, তা 3টে চলে গেলে তার 7টা পড়ে আছে, রাইট? তাহলে এখান থেকে কতগুলো বিয়োজন হয়েছে? না, বিয়োজিত অণুর সংখ্যা 3, বিয়োজিত অণুর সংখ্যা 3, অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে 10টা মলিকুল নিয়েছিলাম, বিয়োজন ঘটেছে 3টে, মানে 3টে ভেঙে গেছে, বাকি 7টা ভাগেনি, তাই 7টা পড়ে আছে, তাহলে 3টে ভেঙেছে। তাহলে আলফা কী হচ্ছে? না 3টে ভেঙেছে কোটার মধ্যে? 10টার মধ্যে, তাহলে এইটু হচ্ছে আলফা। এবার 10টার মধ্যে 3টে রয়েছে, তাই 100 মধ্যে কত ভাঙবে? তাহলে 100 গুণ করে দাও, 10টার মধ্যে 3টে ভেঙেছে, তাহলে 100-র মধ্যে কত ভাঙবে? তাহলে 100 গুণ করে দাও। তাহলে আলফা হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করব। ওকে, তাহলে প্রথমে আমরা উইক অ্যাসিডের
উইক অ্যাসিডের আয়নিক ইকুইলিব্রিয়াম আমরা পড়ব। তো উইক অ্যাসিডের আয়নিক ইকুইলিব্রিয়াম বলতে এখানে প্রথমেই আমরা যে অ্যাসিডটা নেব অর্থাৎ সিলভার যেটা রয়েছে মনোবেসিক অ্যাসিড। মনোবেসিক অ্যাসিড মানে এক ক্ষারীয় অ্যাসিড অর্থাৎ এমন একটা অ্যাসিড যেখানে একটা ক্ষারক তৈরি করতে পারে অর্থাৎ কনজুগেট বেস তৈরি করতে পারবে। এমন একটা অ্যাসিড যেখানে একটা কনজুগেট বেস তৈরি করতে পারবে। অর্থাৎ একটু অন্যভাবে বলা যায় যে একটি মাত্র H+ তৈরি করতে পারবে, একটি মাত্র H+ উৎপন্ন করে তারা হচ্ছে অ্যাকারিও অ্যাসিড। এই অ্যাকারিও অ্যাসিডে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম করব। ধরি যে অ্যাকারিও অ্যাসিড ধরো H, একটাই H আছে, জলে দাও H2, জলে দিয়ে হলে কি হয়, যেহেতু উইক অ্যাসিড তাহলে সাম্যাবস্থা তৈরি করবে H+ A-, তাহলে H+ ওয়ারের সঙ্গে যুক্ত হলে H3O+ আর A- তৈরি করবে। ওকে, H3O+ আর A- তৈরি করবে। তাহলে এইরকম একটা সাম্যাবস্থা রয়েছে। তাহলে সাম্যাবস্থা থাকার ফলে এর একটা সাম্য ধ্রুবক পাওয়া যাবে এবং সাম্যাবস্থায় H3O+ এর গাঢ়ত্ব কত সেটা ক্যালকুলেট করতে পারবো। তা ধরে নিলাম যে একদম ইনিশিয়াল প্রাথমিক শুরুতে আমরা কী করছি, শুরুতে আমরা এখানে সি মোল নিয়েছি, সি মোল পার লিটার। ওকে, একদম শুরুতে সি মোল পার লিটার নিয়েছি। তখনও H3O+ উৎপন্ন হয়নি আর A- উৎপন্ন হয়েছিল। এবার ধরলাম বিয়োজন হচ্ছে আলফা, তাহলে বিয়োজন আলফা হচ্ছে 1 মোলের জন্য আলফা, তাহলে সি মোলের জন্য কত হবে সি আলফা, রাইট। বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, তাহলে বিয়োজন হচ্ছে মাত্রা আলফা, তাহলে বিয়োজন মাত্রা যেহেতু আলফা তো 1 মোলের জন্য আলফা বিয়োজন ঘটে, তো আমি সি মোল নিয়েছি, তাহলে সি মোলের জন্য কত সি আলফা হবে, তাহলে সি আলফা বিয়োজন ঘটলো সি আলফা। তাহলে এখানটায় কমে যাচ্ছে অর্থাৎ বিয়োজন করছে সি আলফা, তাহলে এখানে কত উৎপন্ন হবে, এই কত উৎপন্ন হবে সেটা নির্ভর করছে ইকুয়েশনের উপর। দেখো 1 মোল থেকে 1 মোল H2O+ 1 মোল A- উৎপন্ন করে, তাহলে যতটা এখানে বিয়োজন করবে ঠিক ততটাই উৎপন্ন হবে, তো সি আলফা উৎপন্ন হবে, রাইট। এবার এই বিয়োজন করার ফলে বা বিয়োজন হওয়ার পরে এটার সাম্যাবস্থায় পৌঁছায়, তাহলে সাম্যাবস্থা পৌঁছলে সি আলফা, এখানে 0 ছিল আলফা উৎপন্ন হয়েছে, টোটাল কত হবে সি আলফা হবে, 0 ছিল সি আলফা উৎপন্ন হয়েছে তাহলে সি আলফা হবে। তাহলে এই হলো সাম্যাবস্থা। তো এখান থেকে আমি C1 - আলফা লিখতে পারি, সেটা কমন নিয়ে। ওকে, তাহলে এই অবস্থায় আমরা সাম্য ধ্রুবক কীভাবে লিখব, দেখো সাম্য ধ্রুবক Ka, অর্থাৎ এ হচ্ছে অ্যাসিডের সাম্য ধ্রুবক is equal to প্রোডাক্ট আছে H3O+ A- H3O+ আর A-, এইটা, আর রিঅ্যাক্টর হচ্ছে এই যে রয়েছে, আর ওয়াটার তো পিওর ওয়াটার, তার কনসেন্ট্রেশন কত হবে ইউনিটি হবে, তাহলে ইউনিটি হলে এখানে 1 হয়ে যাবে, 1 হলে আমরা লিখছি না। তাহলে এই কে বলা হয় অ্যাসিডের সাম্যধ্রুবক বলা হয় অথবা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা আয়নন ধ্রুবক বলা হয়। তাহলে অ্যাসিডের আয়নন ধ্রুবক বা আয়নায়ন ধ্রুবক বলা হয় বা বিয়োজন ধ্রুবক। ওকে, তাহলে আমরা এই এক্সপ্রেশন পেলাম। তাহলে এবার যদি মানটা বসাই সাম্যাবস্থায়, দেখো H3O+ এর মানটা হচ্ছে সি আলফা, A- এর মাইনাস হচ্ছে সি আলফা, আর H এর মান হচ্ছে C*1 - আলফা, মানটা পেয়ে গেছি। তাহলে আমরা মানটা বসাই, তাহলে Ka সমান H3O+ এর মান হচ্ছে সি আলফা,
সি আলফা, সি আলফা, আবার সি ওয়ান মাইনাস আলফা। তা সি সি কাটলো, তাহলে সি আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা। ওকে, এবার আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, আলফা হলো বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। ওকে, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে এই আলফা ওয়ানটা দেখবো ভেরি ভেরি লেস দ্যান ওয়ান, মানে একের থেকে খুব ছোট। তো একের থেকে খুব ছোট হলে ওয়ান মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট ওয়ান আসবে। মানে ধরো সাপোজ ধরো আমি একটা বললাম যে আলফার মানটা দেখালো 0.001, তাহলে ওয়ান মাইনাস আলফা মানে 0.001 যদি বিয়োগ করি সেই একের কাছেই থাকবে। তাহলে এইরকম আলফা মানটা যদি ছোট হয় তাহলে দেখবো যে এই মানটা কিন্তু ওয়ানের কাছাকাছি। তাহলে ওয়ান মাইনাস আলফার মানটা আমরা এক লিখতে পারি। তাহলে ওয়ান মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট ওয়ান। তো কে সমান তাহলে কী লিখব, সি আলফা ছিল, রাইট, সি আলফা ছিল, এখানে সি আলফা লিখেছিলাম, এটা সি ওয়ান মাইনাস আলফা লিখেছিলাম, সি সি কেটেছিল, তাহলে সি আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা। যেহেতু সি মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট ওয়ান, তাহলে এটা ওয়ান করে দিই, সি আলফা স্কোয়ার, রাইট। তাহলে আলফা স্কোয়ার সমান কি লিখতে পারবো, কে এ বাই সি। তো আলফা সমান রুট ওভার কে বাই সি। তো নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে অ্যাসিডের আয়নন ধ্রুবক বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে এর মানটা নির্দিষ্ট, নির্দিষ্ট হলে আলফা মানটা অর্থাৎ বিয়োজন মাত্রা, সি হচ্ছে গাঢ়ত্ব, গাঢ়ত্বের সঙ্গে দেখ একটা ব্যস্তনৈতিক সম্পর্ক আছে। তা লিখতে পারি যে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা গাঢ়ত্বের, গাঢ়ত্বের বর্গমূলের, বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট উষ্ণতায় বিয়োজন মাত্রা গাঢ়ত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক। তাহলে গাঢ়ত্ব বৃদ্ধি করলে এই বিয়োজন মাত্রা কিন্তু হ্রাস পাবে, বা গাঢ়ত্ব হ্রাস করলে বিয়োজন মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু ব্যস্তানুপাতিক আছে। তাহলে এই যে সূত্রটাকে বলা হয় অসওয়াল্ডের ডাইলিউশন ল, অসওয়াল্ড ডাইলিউশন ল। এই অসওয়াল্ডের ডাইলিউশন লটা শুধুমাত্র উইক অ্যাসিড বা বেসের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ স্ট্রংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার কারণ স্ট্রংয়ের ক্ষেত্রে 100% বিয়োজন ঘটে, তাই সেখানে সাম্য অবস্থা তৈরি হবে না বা আয়নিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে না। তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম তৈরি না হলে এইরকম ইকুয়েশন আসবে না। তো এই অসওয়াল্ড হচ্ছে উইক অ্যাসিড বা বেসের ক্ষেত্রে প্রযোজ্য, উইক অ্যাসিড বা বেস এর ক্ষেত্রে প্রযোজ্য, এর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে এটা হচ্ছে অসওয়াল্ড ডাইলিউশন ল। এবার আমরা ক্যালকুলেশন করব যে সাম্যাবস্থায় H3O প্লাসের গাঢ়ত্ব কত। দেখো সাম্যাবস্থায় H3O প্লাসের গাঢ়ত্ব হচ্ছে সি আলফা, রাইট। তো সাম্যাবস্থায় H3O প্লাসের গাঢ়ত্ব হচ্ছে সি আলফা। তাহলে আমরা দেখব প্রবলেমে সি এর মান এবং আলফা মানটা দেওয়া আছে কিনা। যদি আলফা মানটা দেওয়া না থাকে তাহলে আমরা একটু আগেই পেলাম যে কে এ সমান সি আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে তৈরি আলফা সমান রুট ওভার কে এ বাই সি। তাহলে এখানে বসিয়ে ধরি সি রুট ওভার কে এ বাই সি। তাহলে এই সিটাকে ভেতরে ঢুকালে কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুট ওভার সি স্কোয়ার কে এ বাই সি। তাহলে সি সি কাটলো, তাহলে থাকবে রুট ওভার সি ইন্টু কে এ। তো H3O প্লাসের গাঢ়ত্ব
ইজ ইকাল টু রুট ওভার সি ইন্টু কে। তাহলে এই ইকুয়েশনের সাহায্যে আমরা কিন্তু H3O প্লাসের গাঢ়ত্ব ক্যালকুলেট করতে পারবো। এবার আসা যাক যে উইক বেসের ক্ষেত্রে কি হবে। উইক বেস যেগুলো কাজ করবো আমরা এখানে পড়াশোনা করবো উইক বেসটা, সেটা হচ্ছে মনো অ্যাসিডিক বেস। মনো অ্যাসিডিক বেস বলতে একটা ওইচ থাকবে, ঠিক আছে। ধরে নাও মনো অ্যাসিডিক বেস হচ্ছে BOH, এখানে ওয়াটার দিলাম H2। ওয়াটার দিলে কী হবে, তাহলে এখানে B প্লাস এবং একটা OH মাইনাস তৈরি করবে। তাহলে B প্লাস জলের মধ্যে আছে, তাহলে অ্যাকোয়াস দাও, AQ দাও, আর OH মাইনাস রয়েছে, তাহলে এখানে AQ দাও। তাহলে এরকম একটা সাম্যাবস্থা অর্জন করেছে। তো প্রাথমিক অবস্থায়, একদম প্রাথমিক অবস্থায় তোলাম এটা C মোল পার লিটার নিয়েছি, C মোল পার লিটার। তাহলে তখনও B প্লাস উৎপন্ন হয়নি এবং OH মাইনাস উৎপন্ন হয়নি, তাহলে 0। ওকে, তাহলে এবার ধরলাম যে বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, তাহলে প্রতি মোল থেকে বিয়োজন করে আলফা, তাহলে C মোল থেকে কত বিয়োজন করবে, C আলফা, তাহলে বিয়োজন হচ্ছে C আলফা, বিয়োজন C আলফা, তাহলে C আলফা, এখানে মাইনাস কমলো। ওকে, তাহলে বিয়োজন এখান থেকে কিছুটা কমে গিয়ে সাম্যাবস্থা অর্জন করেছে, তাহলে এখান থেকে কতটা কমবে, C আলফা। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, 1 মোলের জন্য যদি আলফা বিয়োজিত হয় তাহলে C মোলের জন্য কত হবে, C আলফা হবে। তাহলে এবার এখানে B প্লাস আর OH মাইনাস কত উৎপন্ন হবে, সেটা উৎপন্ন হবে এই ইকুয়েশন অনুসারে। দেখো 1 মোল BOH থেকে 1 মোল B প্লাস 1 মোল OH মাইনাস উৎপন্ন করে, তাহলে এখানে মাইনাস C আলফা বিয়োজিত হচ্ছে, তাহলে একই পরিমাণ যতটা এখানে বিয়োজিত হবে ততটা উৎপন্ন হবে, তাহলে এখানে C আলফা, এখানে C আলফা। তাহলে এবার এই পরিমাণ বিয়োজিত হয়েছে, এই পরিমাণ উৎপন্ন হয়েছে, হওয়ার পর সাম্যাবস্থা অর্জন করেছে। তাহলে আমরা কী লিখব, সাম্যাবস্থা অর্জন করেছে। তো সাম্যাবস্থার ক্ষেত্রে কী দিব না, দেখব যে C মাইনাস C আলফা ছিল, এটা বিয়োজিত হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, C মাইনাস C আলফা। আমি এটা নিয়েছিলাম রিয়াকশন করার জন্য, আর এটা বিয়োজন করে গেছে, পড়ে আছে কত, C মাইনাস C আলফা। 0 ছিল, এখন C আলফা উৎপন্ন হয়েছে, তাহলে C আলফা। 0 ছিল, এখন C আলফা উৎপন্ন হয়েছে, C আলফা, তাহলে C 1 মাইনাস আলফা, এটা C আলফা, এটা C আলফা। তাহলে এবার সাম্যাবস্থায় পৌঁছে গেছে। সাম্যাবস্থায় BOH এর মান হচ্ছে C ইন্টু 1 মাইনাস আলফা, B প্লাস C আলফা, OH মাইনাস C আলফা। তাহলে এখানে বেসের সাম্যধ্রুবক কত হবে, KB, অর্থাৎ ক্ষারকের আয়নন ধ্রুবক KB দিয়ে প্রকাশ করছি। তাহলে এক্সপ্রেশন কী লিখবো, এক্সপ্রেশন দেখো প্রোডাক্ট হচ্ছে B প্লাস OH মাইনাস, তাহলে B প্লাস এবং OH মাইনাস, B প্লাসের গাঢ়ত্ব, OH মাইনাসের গাঢ়ত্ব ডিভাইডেড বাই BOH, এই গাঢ়ত্ব। আর এখানে ওয়াটার রয়েছে, ওয়াটারের কনসেন্ট্রেশন ইউনিটি, রাইট। তাহলে কি আসবে, হচ্ছে C আলফা, C 1 মাইনাস আলফা। ওকে, তাহলে C কাটলো, পরে থাকবে C আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা। এই KB কি বলা হয়, উইক বেসের আয়নন ধ্রুবক বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে ক্ষারের আয়নন ধ্রুবক, ওকে। তাহলে এখানে আলফা মানটা খুব ছোট হয়, ভেরি লেস দ্যান 1, তাহলে 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট 1, মানে 1-এর কাছাকাছি। তাহলে দেখো এখানে 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট 1, তাহলে ইকুয়েশন কী হবে, KB সমান C আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ছিল, তাহলে এই মানটা 1 হয়ে যাচ্ছে, তাহলে C আলফা স্কোয়ার। তাহলে এখান লিখতে পারি যে আলফা স্কোয়ার সমান KB বাই C,
তো আলফা ইজ ইকাল টু রুট ওভার কেবি বাই সি, রাইট? আলফা ইজ ইকাল টু রুট ওভার কেবি বাই সি। তাহলে এখানে দেখো যে সি এর সঙ্গে আলফাটা ব্যস্তানুপাতিক। এখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। ওকে, এই আলফা হলো বিয়োজন মাত্রা। তাহলে বিয়োজন মাত্রা হচ্ছে সি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার আমরা এই যে উইক বেস রয়েছে, এই উইক বেসে সাম্যাবস্থায় OH মাইনাসের গাঢ়ত্ব কত? এই সাম্যাবস্থা OH মাইনাসের গাঢ়ত্ব হচ্ছে সি আলফা, সি আলফা। তাহলে সাম্যাবস্থা OH মাইনাসের গাঢ়ত্ব হচ্ছে সি আলফা। এই সি আলফা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে সাম্যাবস্থায় OH মাইনাসের গাঢ়ত্ব সমান সি আলফা। এবার আলফা মানটা চেঞ্জ করতে পারি। যখন দেখবো আমাদের আলফা মানটা দেওয়া নেই প্রবলেমে, তা আলফা চেঞ্জ করতে পারি। দেখো আলফা সমান রুট ওভার কেবি বাই সি। তাহলে সি রুট ওভার কেবি বাই সি। তাহলে সি স্কোয়ার কেবি বাই সি, সি কাটলো, সমান রুট ওভার সি ইন্টু কেবি। তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব হচ্ছে রুট ওভার সি ইন্টু কেবি। তাহলে এইটা হচ্ছে OH মাইনাসের গাঢ়ত্ব। তাহলে দেখো আমরা উইক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর্থাৎ কে এ যে মানটা পেলাম সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা। তাহলে একই রকম কেবি মানটা আসবে সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা। এই ক্ষেত্রে H3O প্লাস অর্থাৎ H প্লাসের গাঢ়ত্ব যেটা পেলাম সি আলফা। তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব যে ইকুয়েশন পেলাম সি আলফা। যদি আলফা মানটা দেওয়া না থাকে তখন আমরা রুট ওভার কে বাই সি অথবা রুট ওভার কেবি বাই সি সেই দুটি মান বসিয়ে আমরা এখানে অ্যাসিডের তীব্রতা বেশি হবে, কোন অ্যাসিডের তীব্রতা কম হবে, আমরা কী করে বুঝবো? অ্যাসিডের তীব্রতা কোনটা বেশি বা কম সেটা বুঝবো আমরা বিয়োজন মাত্রা বা আয়নন মাত্রা থেকে। কারণ আমরা প্রথমেই শুরুতেই আমরা বলেছিলাম যে স্ট্রং অ্যাসিড মানে সম্পূর্ণভাবে বিয়োজন করবে, তার মানে বিয়োজন মাত্রা 100%। আর উইকের ক্ষেত্রে আনসিভাবে বিয়োজন করবে, তার মানে 100% নয়। তাহলে বিয়োজনের মাত্রা এর মাত্রা যত বেশি হবে তত বেশি অ্যাসিডের তীব্রতা কেমন? আলফা মানটা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি। আবার আলফার সঙ্গে দেখো আমরা ইকুয়েশন পেলাম কে এ বাই সি, আর যদি আমি বেস দিয়ে বলি তাহলে রুট ওভার কে বি বাই সি। তাহলে আলফার সঙ্গে কে বা কে বি মানটা সমানুপাতিক। তার মানে বলতে পারি যে কে এর মান যত বেশি হবে, এর মান যত বেশি হবে তত বেশি অ্যাসিডিক বা কেবির মান যত বেশি হবে, তত বেশি অ্যাসিডিক, তত বেশি বি হচ্ছে তত বেশি বেসিক। তাহলে আলফার মানের উপর নির্ভর করছে অ্যাসিডের তীব্রতা বা ক্ষারের তীব্রতা। তো কে এর মান যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি অ্যাসিডের তীব্রতা, অ্যাসিডিক বা অ্যাসিডের তীব্রতা। কেবির মান যত বেশি হবে বেসের তীব্রতা তত বেশি হবে। তাহলে অ্যাসিডের বা বেসের তীব্রতা নির্ভর করছে যে আলফা মানটা যত বাড়বে তীব্রতা বাড়তে একসময় 100% পৌঁছাবে। যখনই 100% কাছে পৌঁছাবে তখন কিন্তু সেটা স্ট্রং হয়ে যায়, স্ট্রং অ্যাসিড বা বেস। ওকে, তাহলে কোনো অ্যাসিডের আলফা মানটা যদি বেশি হয় অপর অ্যাসিডের তুলনায়, তাহলে সেই অ্যাসিডটার তীব্রতা অপর অ্যাসিডের তুলনায় বেশি হবে। এবার ধরো বহু ক্ষারীয় অ্যাসিড মানে যে সমস্ত অ্যাসিডগুলো একের বেশি H+ দান করতে পারে, তাদের ক্ষেত্রে ওই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কত হবে, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কত হবে? ধরো ফসফরিক অ্যাসিড H3PO4,
তাহলে ফসফরিক অ্যাসিড দেখো এখানে 3টে H প্লাস দান করতে পারে, 3H প্লাস এবং PO4 3 মাইনাস। তাহলে এই অ্যাসিডগুলো হচ্ছে বহুকারী অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে আমরা 3টে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পাবো, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 3টে পাবো। কীভাবে? প্রথমে দেখো যে H3PO4, H3PO4, তাহলে ফার্স্ট একটা H প্লাস, তারপরে H2PO4 মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কী আসবে? কে সমান কী লিখব? লিখব যে H প্লাস আর H2PO4 মাইনাস আপন H3PO4। ওকে, আবার এখান থেকে কিন্তু অ্যাসিড পাওয়া যাবে। তাহলে এইটা ফার্দার H2PO4 এ ডিসোসিয়েট করবে, করলে কী হবে? আবার H প্লাস উৎপন্ন করবে, HPO4 2 মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা K2 পাবো। K2 সমান কী হবে? H প্লাস আর HPO4 2 মাইনাস আপন H2PO4 মাইনাস, এটা হবে। আবার এই অ্যাননটা ডিসোসিয়েট করবে, HPO4 2 মাইনাস, ডিসোসিয়েট করলে H প্লাস আর PO4 3 মাইনাস। তাহলে এখান থেকে আমরা K3 পাবো। K3 সমান H প্লাসের গাঢ়ত্ব PO4 3 মাইনাস, HPO4 2 মাইনাস, এইটা। তাহলে এইরকম স্টেপ বাই স্টেপ অর্থাৎ স্টেপ ওয়াইজ ডিসোসিয়েট করছে K1 K2 K3। তাহলে এখানে ওভারঅল কত হবে? এইটা ওভারঅল এইটাই দেখা যাচ্ছে। স্টেপ ওয়াইজ মানে একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপে আমাদের ডিসাইড করছে। তাহলে ওভারঅল কত হবে? দেখো ওভারঅল সমান আমরা লিখতে পারি K সমান H তার পাওয়ার 3 আসবে, PO4 3 মাইনাস আপন H3PO4, এইটা আসবে। তাহলে এই তিনটে ইকুয়েশনকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই ওভারঅল ইকুয়েশনটা চলে আসবে। কেমন? এই তিনটে ইকুয়েশন, নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 3 ইকুয়েশন, তিনটে ইকুয়েশনকে যদি যোগ করে দিই তাহলে এই ইকুয়েশনটা চলে আসবে। দেখো তিনটে ইকুয়েশনকে আমি যোগ করছি। দেখো H3PO4 ছিল H প্লাস H2PO4 মাইনাস, নাম্বার 1 ইকুয়েশন। আবার H2PO4 মাইনাস H প্লাস ছিল HPO4 2 মাইনাস, আবার HPO4 2 মাইনাস এখান থেকে H প্লাস ছিল PO4 3 মাইনাস, স্টেপ ওয়াইজ করেছে। এই তিনটে যোগ করে দাও, যোগ করলে এইটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে। তাহলে H3PO4 থেকে আমরা ওভারঅল যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3H প্লাস আর PO4 3 মাইনাস। যখন আমরা ইকুয়েশনে যোগ করবো তার সামধ্রুবকগুলো কী হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ K সমান আসবে K1 ইন্টু K2 ইন্টু K3। তাহলে একটু চেক করে নাও যে K1 K2 অ্যান্ড K3, এই যে K1 এর সঙ্গে K2 গুণ করবো, এর সঙ্গে K3 গুণ করবো, গুণ করলে দেখবো এই এক্সপ্রেশনটা চলে আসবে, রাইট? K1 K2 অ্যান্ড K3, তাহলে গুণ করলে দেখবো যে K এর এক্সপ্রেশনটা হচ্ছে এটা চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বহু ক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে স্টেপ ওয়াইজ যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থাকবে সেগুলোকে গুণ করলে ওভারঅল অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কিন্তু আমরা পেয়ে যাব। এবার আসি এখানে যে প্রবলেম সলিউশন করব। তো প্রবলেম সলিউশন করার আগে আমাদের জানতে হবে যে এখানে যে গাঢ়ত্বগুলো আমরা নিয়ে কাজ করবো সেটা মোল পার লিটার এককে। কেমন? মোল পার লিটার মানে প্রতি লিটারে কত মোল আছে, অর্থাৎ গাঢ়ত্ব হচ্ছে মোলারিটি নিয়ে কাজ করব। মোলারিটি হচ্ছে মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল আছে। আবার নর্মালিটি এককটাও এখানে জানতে হবে। নর্মালিটি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, প্রতি লিটারে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে সেটা হচ্ছে নর্মালিটি। প্রতি লিটারে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে
সেটা হচ্ছে নর্মালিটি। ওকে, তাহলে এই মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব আর নর্মালিটিকে এন দ্বারা প্রকাশ করব। তাহলে এই মোলারিটি আর নর্মালিটির মধ্যে সম্পর্ক কী আছে? নর্মালিটি ইজ ইকাল টু এক্স ইন্টু মোলারিটি। এটাকে একটু মনে রেখো, যেখানে এক্সটা হচ্ছে অ্যাসিড বা বেসের এইচ প্লাস অর ওইচ মাইনাসের সংখ্যা। অ্যাসিড হলে এইচ প্লাসের সংখ্যা আর বেস হলে ওইচ মাইনাসের সংখ্যা, এর সংখ্যা। যেমন ধরো বলা হলো 0.01 নর্মাল সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত? নর্মালিটি দিয়ে আছে, মোলারিটি কত? তাহলে মোলারিটি আমরা ক্যালকুলেশন করবো কী করে? না, সালফিউরিক অ্যাসিডকে ভেঙে নাও। যদি ভেঙে দিই তাহলে দুটো এইচ প্লাস পাবো আর সালফেট 2- পাবো। তাহলে এইচ প্লাসের সংখ্যা 2, তার মানে এক্স এর মান 2, কারণ আমরা এক্স মানে এইচ প্লাসের সংখ্যা, রাইট? তাহলে এবার দেখো সূত্র পেলাম এন সমান এক্স ইন্টু এম। তাহলে এন সমান এক্স ইন্টু এম। তো এম ইজ ইকাল টু এন বাই এক্স। এন ভ্যালু দেখো 0.1 আর এক্স ভ্যালু 2। তাহলে আমরা এইভাবেই ক্যালকুলেশন করবো, অর্থাৎ এই ফর্মুলাটাকে মনে রাখবো যে আমাদের নর্মালিটির সঙ্গে মোলারিটি কী সম্পর্ক। এখানে সমস্ত সলিউশনটা মোলারিটির কাজ করব, নট নর্মালিটি। তার মোলারিটি কাজ করলে অনেক সময় নর্মালিটি দেওয়া থাকলে মানে লিটার পার লিটারে গ্রাম ইকুইভ্যালেন্ট কত আছে সেই নর্মালিটি থাকলে সেটা মোলারিটি কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি অ্যাসিড বেস নিয়ে পড়ছি তাহলে অ্যাসিড বেসে হবে এই এক্স এর মানটা আছে এইচ প্লাস বা ওইচ প্লাস সংখ্যা। তাহলে এইভাবে আমরা চেঞ্জ করে নেব। ওকে, তাহলে এবার আমরা কিছু প্রবলেম করব। দেখো 1 নম্বর প্রবলেমটা কী আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডে একটি দ্রবণ 1.34% আয়নিত হয়। অ্যাসিডের আয়নন ধ্রুবক গণনা করো। ওকে, তাহলে অ্যাসিডের আয়নন ধ্রুবক গণনা করবে। তাহলে এখানে কী কী দেওয়া আছে? দেখো এটা গাঢ়তা দেওয়া আছে, তাহলে সি এর মানটা দেওয়া আছে কত? 0.1 মোলার। এইটা হচ্ছে এত পার্সেন্টেজ আয়নিত হয়, অর্থাৎ এখানে এত পার্সেন্ট আয়নিত মানে আলফাটা দেওয়া আছে। আলফা ইজ ইকুয়াল টু 1.34%। তাহলে পার্সেন্টেজ মানে কী? 1.34 মানে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.0134 এটা হয়েছে। অ্যাসিডটি আয়ন ধ্রুব গণনা করো, মানে কে এর মানটা কত? তাহলে আমরা কে সমান জানি সি আলফা স্কোয়ার 1 - আলফা। কেমন? তাহলে এখানে দেখো আলফা মানটা অনেক ছোট, 1 থেকে ছোট। ওকে, তাহলে এখানে আলফা মানটা যদি 1 থেকে ছোট তাহলে 1 - আলফা অ্যাপ্রক্সিমেট 1 করে দাও, তাহলে সি আলফা থাক স্কোয়ার। তাহলে সি এর মান হচ্ছে 0.1 এবং আলফা মান হচ্ছে 0.0134, এর স্কোয়ার আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে মান 1.79 10⁻⁻5। তাহলে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানটা এটা। তাহলে এখানে রাইট অ্যান্সার এটা হবে। এই মানটা চলে এসেছে কারণ যদি এখানে 1 - আলফা মানটা বসাতে 1 - আলফা মানটা বসাতে অর্থাৎ আলফা মানটা বসাতে তাহলে কিন্তু এই মানটা চলে আসতো। নেক্সট হচ্ছে নাম্বার 2, 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডের একটি দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডে আয়নের মাত্রা হচ্ছে 4.2% হলে উক্ত দ্রবণে H3O+ আয়নের ঘনত্ব কত? দেখো এখানে কত দিয়েছে? 0.1, দেখো 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড। কেমন? তো এখানে সি হচ্ছে ইজ ইকাল টু 0.1 মোলার আর আলফা মানটা দিয়েছে 4.2%। তার মানে 4.2% মানে 100 দিয়ে ভাগ করো, 0.042। এবার দেখো এখানে H3O+ বলেছে, তাহলে H3O+ এর গাঢ়ত্ব কত? সি আলফা, রাইট? H3O+ এর গাঢ়ত্ব কত? H3O+ এর গাঢ়ত্ব হচ্ছে সি আলফা, তাহলে সি হচ্ছে 0.01, আলফা মানটা 0.042। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত হবে? 4.2 10⁻⁻4, রাইট? এটা ক্যালকুলেশন করলে 4.2 10⁻⁻4।
এটা আসবে। এবার দেখো নাম্বার 3, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিরিডিনের আয়নন ধ্রুবকের মান 1.6 10⁻⁹। এই উষ্ণতায় 0.1 মোলার পিরিডিনের জলীয় দ্রবণে OH মাইনাসের গাঢ়ত্ব কত? তাহলে এখানে OH মাইনাসের গাঢ়ত্ব ক্যালকুলেশন করতে হবে। তো পিরিডিন এক প্রকারের বেশ, আর বেশের জন্য এখানে OH মাইনাসের গাঢ়ত্ব ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা কি করে ক্যালকুলেশন করব? দেখো এখানে কনসেন্ট্রেশন C দিয়ে আছে 0.1 মোলার, আর কে এর মান দিয়ে আছে, দ্যাট ইজ কেবি হবে এখানে, কারণ এটা বেস। তো কেবি হলে 1.6 10⁻⁹। তো OH মাইনাসের গাঢ়ত্ব হচ্ছে সি আলফা। তো এখানে আলফাটা দিয়ে আনি, তো আলফার সমান জানি আবার √/KB/C। তো যেহেতু এখানে আলফাটা দিয়ে আনি, তাহলে আলফাটা চেঞ্জ করতে পারি। তাহলে সি থাকলো √/KB/C, তাহলে √/C × KB। ওকে, সি × KB। তাহলে এটার মান বসিয়ে দাও। সি এর মান জানি 0.1, কেবির মান 1.6 10⁻⁹। তাহলে এবার ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এখানে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে যে 1.6 10⁻⁵। ওকে, 1.6 10⁻⁵, তাহলে এটা আনসার আসবে। তারপরে 0.1 নর্মাল, 0.01 নর্মাল মাত্রা দুটি অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের মধ্যে কোনটি আয়নন মাত্রা বেশি হবে? তাহলে আয়নন মাত্রা কোনটা বেশি হবে? দেখো আলফা ইজ ইকাল টু √/K/C। সি হচ্ছে গাঢ়ত্ব, তাহলে সি এ গাঢ়ত্ব বেশি হলে আলফা মানটা কমে যাবে। তো বেশি চেয়েছে, তাহলে এইটা বেশি মানে এটা তো বিয়োজন মাত্রা, মানে আয়নন মাত্রা যা বিয়োজন মাত্রা একই। তাহলে এই আয়নন মাত্রা বেশি হলে সি এর মানটা কম হতে হবে। তাহলে কি কোনটা কম? এইটা। তাহলে এখানে রাইট আনসার হবে 0.01 নর্মাল। লিখে নাও, 0.01 নর্মাল মাত্রার অ্যাসিডের আয়নন মাত্রা বেশি। 0.01 নর্মাল মাত্রার অ্যাসিডিক অ্যাসিডের আয়নন মাত্রা বেশি হবে। ওকে, তারপরে 5 নম্বর প্রশ্নটা। একটি নির্দিষ্ট উষ্ণতায় 3টি মৃদু অ্যাসিড HA, HB, HC এর আয়নন ধ্রুবকের মান যথাক্রমে এটা দেওয়া আছে। তা প্রতিটির গাঢ়ত্ব সমান। অ্যাসিডগুলিকে ক্রমবর্ধমান তীব্রতা অনুসারে সাজাও। তাহলে এখানে তীব্রতা অনুসারে সাজাতে হবে। কীভাবে সাজাবে? দেখো 3টে অ্যাসিড আছে। ওকে, তাদের কে এর মান দিয়েছে, KHA লিখি। KHA কত আছে না 4 × 10⁻⁵। তাহলে এখানে KH এর মানটা এটা দেওয়া আছে, KHB। HB এর মান হচ্ছে 5.2 10⁻⁴, আর KHC এর মান হচ্ছে 8.6 10⁻�3। এরকম মানগুলো দেওয়া আছে। তো এখানে বলেছে যে ক্রমবর্ধমান তীব্রতা কিভাবে আমরা দেখব? অ্যাসিডের তীব্রতা মেজার করা হয় যে আলফার ওপর। বিয়োজন মাত্রা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়। বিয়োজন মাত্রা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়। তাহলে এবার দেখব বিয়োজন মাত্রা হচ্ছে আলফা বা আয়নন মাত্রা আলফা। আলফার সঙ্গে √/K/C। তা আলফার সঙ্গে কে দেখো সমানুপাতিক, তার মানে কে এর মান বৃদ্ধি পেলে আলফা মানটা বৃদ্ধি পাবে। তার মানে এটা তীব্র, যত আলফা বেশি হবে তত তীব্রতা বেশি। ওকে, যত আলফা বেশি হবে তত তীব্রতা বেশি। তাহলে এখানে দেখো কার মানটা বেশি, এই মানটা বেশি, পাওয়ারটা দেখো -3 আছে। তাহলে এখানে যেহেতু কে এর HCর মানটা বেশি, তাহলে তীব্রতা অ্যাসিড বেশি হবে। তাই সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড হচ্ছে HC। তারপরে কি আছে? তারপরে হচ্ছে HB। তারপরে কি আছে? তারপরে HA। তাহলে ক্রমবর্ধমান সাজালাম, তাহলে HA এর তুলনায় HB বেশি, HB তুলনায় HC বেশি। তারপরে প্রশ্ন রয়েছে 6 নাম্বার 6 প্রবলেম। একটি নির্দিষ্ট উষ্ণতায় মৃদু অ্যাসিড HA ও HBর আয়নন ধ্রুবকের মানের অনুপাত 100:1। সমমোলার গাঢ়ত্ব বিশিষ্ট HA ও HB জলীয় দ্রবণে ওদের আয়নন মাত্রা α1 ও α2 হলে দেখা হচ্ছে α1 = 10 α2। α1 = 10 α2।
তাহলে আমরা এটা কীভাবে ক্যালকুলেশন করব? তাহলে এখানে প্রথমে দেখো আয়নন ধ্রুবকের অনুপাত দেওয়া আছে এইচ আর এইচ বি। তাহলে এইচ এ তার আয়নন ধ্রুবকের অনুপাত কেমন, এইচ এ ইজ টু কে অফ এইচ বি, অনুপাত হচ্ছে 100:1। তার মানে এইচ এ ডিভাইডেড বাই কে এইচ বি সমান 100/1, এই মানটা দেওয়া আছে। এবার তাদের আয়নন মাত্রা হচ্ছে α1 α2। তাহলে আমরা লিখতে পারি যে এইচ এ এর ক্ষেত্রে কী হবে, কে এইচ এ সমান সি আলফা স্কোয়ার। তাহলে এর মাত্রা হচ্ছে আয়নন মাত্রা α1 লিখেছি। আর এইচ বি এর ক্ষেত্রে কে এইচ বি সমান সি α2 স্কোয়ার, এইটা। এবার তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত করে নাও কে এইচ এ আপন কে এইচ বি। তাহলে সি α1 স্কোয়ার সি α2 স্কোয়ার। এবার দেখো তাই বলছে সমমোলার, তাই না, সমমোলার বলেছে। তো সমমোলার বললে কী হবে না, এই সি দুটো সমান হবে, তাই সি কাটলো। তাহলে এদের অনুপাত হচ্ছে 100/1, তাহলে α1/α2 স্কোয়ার, এটা স্কোয়ার লিখতে পারি। তাহলে লিখতে হলে α1 α2 সমান √100/1, তাহলে কত 10 আসবে, রাইট। তাহলে α1 সমান 10 α2, α1 সমান 10 α2। তাহলে এখানে আমরা এই যে α1 সমান 10 α2 প্রমাণ হয়ে গেল। এবার 7 নম্বর, 25°C উষ্ণতায় অ্যামোনিয়ার আয়নন ধ্রুবকের মান 1.8 10⁻⁵। ওই উষ্ণতায় অ্যামোনিয়ার 0.1 মোলার জলীয় দ্রবণে ওর আয়নন মাত্রা নির্ণয় করো। তাহলে আয়নন মাত্রা এখানে ক্যালকুলেট করতে হবে। তো আমরা কী করে ক্যালকুলেশন করব? তাহলে দেখো এখানে আয়নন ধ্রুবকের মানটা দিয়ে দিয়েছে, যেহেতু অ্যামোনিয়া বলেছে তাহলে আয়নন ধ্রুবক হচ্ছে বেশ হবে। তাহলে কেবি সমান 1.8 10⁻⁵। গাঢ়ত্ব কত, সি এর মানটা 0.1, এইটা। আয়নন মাত্রা বের করতে হবে। তাহলে দেখো কেবি সমান আমরা সি আলফা স্কোয়ার লিখতে পারি, তাই তো, সি আলফা স্কোয়ার। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু √KB/C। তো কেবির মানটা 1.8 10⁻⁵, আর সি এর মানটা হচ্ছে 0.1। এবার এটাকে ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেশন করা যাক। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.0134। তাহলে পার্সেন্টেজ কত হবে? পার্সেন্টেজ করলে আসবে 1.34%। তাহলে বিয়োজন মাত্রা কত হবে? 1.34%। তারপরে 8 নম্বর প্রবলেমটা, মৃদু অ্যাসিড এইচএ এর জলীয় দ্রবণী গাঢ়ত্ব 0.1 মোলার। একই অ্যাসিড দ্রবণকে কত গুণ লঘু করলে এইচ এর বিয়োজন মাত্রাটা প্রারম্ভিক দ্রবণে ওর বিয়োজন মাত্রা দ্বিগুণ হবে। তাহলে বিয়োজন মাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কত গুণ লঘু করলে এইচ এর বিয়োজন মাত্রা প্রারম্ভিক দ্রবণে ওর বিয়োজন মাত্রা দ্বিগুণ হবে। তাহলে কত গুণ লঘু করতে হবে? ধরি এক্স গুণ লঘু করতে হবে, লঘু করতে হবে, কেমন? তাহলে এক্স গুণ আমাদের লঘু করতে হবে। তাহলে লঘু করলে তার কনসেন্ট্রেশন চেঞ্জ করবে। তা লঘু কী করে করবো? জল ঢেলে বা ওই সলভেন্ট যুক্ত করে বা দ্রাবক যুক্ত করে। তাই প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল সেটা হচ্ছে 0.1 মোলার। তাহলে C1 লিখছে, C1 ছিল 0.1 মোলার। 0.1 মোল মানে 0.1 মোল পার লিটার আছে, অর্থাৎ প্রতি লিটারে 0.1 মোল আছে। এখন লিটার কত? এক্স গুণ লিটার করেছে, মানে এক্স লিটার। তাহলে C2 সমান আসবে 0.1 মোল, এখন এক্স দিয়ে ভাগ করে দিচ্ছে, কেমন? এটা ছিল মোল পার লিটার, মানে 1 লিটারে এই মোল ছিল 0.1 মোল। এখন আমি এক্স গুণ লঘু করছি, মানে যা লিটার আছে তাকে আমি এক্স দিয়ে গুণ করে দিচ্ছি,
এক্স গুণ বলেছে, তাহলে এখন কাটতে কত হবে 0.1/x। এবার বলেছে বিয়োজন মাত্রা কত হবে, আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আগে যদি আলফা 1 হতো তাহলে এখন আলফা 2 আসবে এর আগের দ্বিগুণ, তার মানে আলফা 2 সমান আলফা 1। ঠিক আছে, আলফা 2 সমান আলফা 1। তাহলে এক্স মানটা বের করতে হবে। এবার যেহেতু এটা মৃদু অ্যাসিড এইজে বলেছে, তাহলে এইজের ক্ষেত্রে কি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা আয়নন ধ্রুবকটা সমান থাকবে। তাহলে আমরা কি জানি প্রথম অবস্থায়, তাহলে কে এ সমান C1 আলফা 1 স্কোয়ার। তাহলে এটা রয়েছে এই ইকুয়েশন, রাইট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আলফা 1 সমান √K1/C1। তাহলে একই রকমভাবে আলফা 2 সমান কি লিখবো, √K/C2। তাহলে দেখো এখানে বসিয়ে দাও, এই যে আমরা ইউজ করেছি এটা বসিয়ে দাও। দেখো আলফা 2 সমান 2 আলফা 1 আসবে, তাহলে আলফা 2 মান কত √K/C2, আর 2 ইন্টু আলফা 1 এর মান হচ্ছে KA/C1। তাহলে স্কোয়ার করে দিন, K/C2 4 KA/C1, রাইট। কে কাটলো, তাহলে C1 এর মান দেখো, C1 এর মান হচ্ছে 0.1 আর C2 হচ্ছে 0.1/x। তাহলে মানটা বসিয়ে দাও, কেমন 1/C2 হচ্ছে 0.1/x, এটা 4/0.1 কাটলো, তাহলে x সমান 4। তাহলে এখানে x সমান 4 মানে 4 গুণ লঘু করতে হবে, 4 গুণ লঘু করতে হবে। এবার পরের প্রবলেমটা রয়েছে, পরের যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো। এখানে ভি লিটার আয়তনে একটি জলীয় দ্রবণকে 1 মোল মৃদু অ্যাসিড এইচে দ্রবীভূত আছে। যদি এইচের এক্স মোল আয়নিত হয়ে সাম্যাবস্থা গঠন করে, তাহলে এইচের আয়নন ধ্রুবকের মান কে হয়, তবে দেখা হচ্ছে এক্স সমান √K/V। তো আমরা এটা কী করে দেখাবো, দেখো 1 মোল নিয়েছে একটা মৃদু অ্যাসিড এইচে, সেটা ভি লিটার দ্রবীভূত আছে। তাহলে এই যে একটা অ্যাসিড কী করে ক্যালকুলেশন করবো, দেখো এই যে একটা অ্যাসিড, এই যে একটা অ্যাসিড, এই যে অ্যাসিড জলে বিয়োজন করছে H3O+ আর A- তৈরি করছে। তাহলে একদম শুরুতে প্রাথমিক 1 মোল ছিল 0 0, ওকে। তাহলে কতটা বিয়োজন করছে x মোল, তাহলে বিয়োজন হচ্ছে -x। তাহলে এখান থেকে বিয়োজন হচ্ছে -x, উৎপন্ন হবে x, তাহলে সাম্যাবস্থা কত হবে, সাম্যাবস্থা আসবে 1 - x, x and x, ওকে। তাহলে এই সাম্যাবস্থায় গাঢ়ত্ব কত হবে, তাহলে ভি লিটার আছে 1 - x/v, x/v, x/v। তাহলে এখানে কে এর মানটা আমরা কী করে ক্যালকুলেশন করব, কে সমান H3O+ এর A- এর গাঢ়ত্ব /H। তাহলে H3O+ এর গাঢ়ত্ব হচ্ছে x/v, এখানে x/v আছে, নিচে 1 - x/v, একটা v কাটলো, তাহলে পড়ে থাকলো x², 1 - x। যেহেতু x এর মানটা খুব ছোট হয়, তাহলে 1 - x অ্যাপ্রক্সিমেট 1 আসবে, তাহলে x² 1, আর একটা ভি থেকে যাবে, একটা ভি থেকে যাবে, কেমন, তাহলে ভি। তাহলে এবার আমরা x সমান কী হবে, তাহলে আমরা পেলাম কে সমান x²/v, তাহলে x² সমান k/v, x সমান √K/v। তাহলে প্রমাণ হয়ে গেল x সমান √K/v, ওকে। তাহলে আমরা এইভাবে আয়নিক সাম্যাবস্থা প্রবলেমগুলিকে সলিউশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।